আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি ভূগোল প্রথম পত্রে তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন, চেঞ্জ অফ ল্যান্ড ফর্মস, এই অধ্যায়ের আজকের আমার আলোচ্য বিষয় নদীর সঞ্চয়জাত ভূমিরূপ। নদীর সঞ্চয়জাত ভূমিরূপ এটা আমার এই অধ্যায়ের নদী চ্যাপ্টার 8 নম্বর ক্লাস, 8 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমি অনেকগুলো আলোচনা এখানে উপস্থাপন করেছি। আজকে এই সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কেও আমি প্রথমে অনেকগুলো ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে প্লাবন সমভূমি, আঁকা বাঁকা নদী, মিয়েন্ডার যাকে বলা হয়, অশ্বপ্রাকৃতিক হ্রদ, অক্সবোল লেক, বালুচর, প্রাকৃতিক বাঁধ, জলাভূমি, পশ্চাৎ জলাভূমি, এগুলো সম্পর্কে আলোচনা করব। এবং নদীর সঞ্চালিত ভূমিরূপের মধ্যে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ। আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী। এখানে দেখো, আমার একটা ছবি সহ এই চিত্রটা এমনি আকবরের লেখা আছে। এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ক্লাসটা শুরু করতেছি। প্রথমে আসো, আমরা এখানে আসি প্লাবন সমভূমি বলতে কি বুঝি। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেয়ে যখন উভয়কূল প্লাবিত করে নদী প্রবাহিত হয়, তখন তাকে প্লাবন বা বন্যা বলা হয়। বন্যার ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বন্যার পানিতে ডুবে যায়। বন্যার পানি নেমে গেলে কি হয়, নদীর পার্শ্ববর্তী অঞ্চলে পুরু কাদা, তারপরে পলির স্তর দেখা যায়। এভাবে ক্রমান্বয়ে বহু বছর অতীত হলে যে এক বিস্তৃত সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। যেমন বাংলাদেশের অধিকাংশ এলাকা প্লাবন সমভূমির অন্তর্গত। প্লাবন সমভূমিতে আবার বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে ওঠে, যেগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হবে। এখানে দেখো কি বলা হচ্ছে, যে এই একটা মূল নদী, মল্লী নদী সবসময় প্রবাহমান। নদীর সংকীর্ণতার কারণে যদি এখানে প্লাবন হয় বা ফ্লাড বা বন্যা হয়, তবে তার পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত করে ফেলে, পার্শ্ববর্তী অঞ্চল পানিতে তলিয়ে যায়। এর সঙ্গে যে পলি কাঁকর বালি তার পার্শ্ববর্তী অঞ্চলে জমা হয়। পরবর্তীতে দীর্ঘদিন এই কাজ চলতে থাকলে এক সময় এই নদী তার পার্শ্ববর্তী অঞ্চলে একটা সমভূমি গড়ে তোলে। এবং এটা যেহেতু প্লাবনের ফলে বা বন্যার ফলে সঞ্চয় কাজের জন্য সৃষ্টি হয়েছে, এর জন্য এই ভূমিরূপকে ফ্লাড প্লেন বা প্লাবন সমভূমি বলা হয়। তাহলে আমরা এখানে যে দেখছি, এইটা নদী, মূল নদী, প্লাবনের ফলে তার পার্শ্ববর্তী অঞ্চলে উভয় কূলে পাশে যে সমভূমি গড়ে তুলেছে, সৃষ্টি হয়েছে সঞ্চয়ের ফলে, এটাই হচ্ছে প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমিতে আরো অনেকগুলো ভূমিরূপ গড়ে ওঠে, সেগুলো সম্পর্কে আমরা নিচে আলোচনা করব। এরপরে আসো আঁকা বাঁকা নদী, যাকে আমরা ইংরেজিতে একটা নাম আছে মেন্ডার বলি।
আঁকাবাঁকা নদী। আমি এবং এখানে বইয়ের ভাষায় কিছু কথা বলি। কোনো নদীর গতিপথে উৎস স্থান বা কঠিন শিলা থাকলে নদীর গতিতে আঁকাবাঁকা হয়ে নদীর গতি এখানে গতি আঁকাবাঁকা হয়ে যায়, একে আঁকাবাঁকা নদী বা মেন্ডার বলা হয়। সহজ কথা, যে নদী তার চলার পথে কোনো স্থান কঠিন শিলা থাকলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই যে এঁকে বেঁকে নদী প্রবাহিত হচ্ছে, এটাকেই বলা হয় আঁকাবাঁকা নদী বা মেন্ডার। নদী মধ্য ও নিম্ন প্রবাহ বয়ে যাওয়ার সময় নদীর গতিবেগ কম থাকে, ফলে প্রবাহ পথে জল দ্বারা বাধা পেলে সেই বাধা এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা অংশকে নদী বাঁধ বলে। ওই বেঁকে যাওয়ার সময় নদী বাঁকের এক অর্ধাংশ বাকি অর্ধাংশের মতো দেখতে হয়। তুরস্কের মেন্ডরেস নদীর নাম অনুসারে এই ভূমিরূপের নাম রাখা হয় মেন্ডার। একে এই জন্য একে মিয়েন্ডার বলেন। এখানে একটা কথা মনে রাখা দরকার, যে তুরস্কের মেন্ড্রেস যে নামে একটা নদী আছে, এই নদীর নাম অনুসারে এই ভূমিরূপের নাম রাখা হয় মিয়েন্ডার। ওই নদীটা, মেন্ডার্স নদীটা, অনেকটা আঁকা বাঁকা, একে মিয়েন্ডার বলে। কি বুঝলাম তাহলে? একটা নদী যখন চলতে থাকে, উচ্চ স্থান থেকে নিচের দিকে চলতে থাকে, সামনে যদি কঠিন পদার্থের সম্মুখীন হয়, অর্থাৎ এই অংশটাই বাধাপ্রাপ্ত হয়, তখন নদীটা কি হয়, তার গতিপথ পরিবর্তন করে বেঁকে এঁকে বেঁকে প্রবাহিত হয়। আবার দেখো, এখান থেকে এঁকে বেঁকে এখানে এদিকে চলে যাচ্ছে, এখানে আবার কঠিন পদার্থের সম্মুখীন হয়েছে, কঠিন বাধার সম্মুখীন হয়েছে, এখানে আবার বেঁকে গেছে, এখানে আবার কঠিন পদার্থের সম্মুখীন হয়েছে, আবার বেঁকে গেছে। এইভাবে নদী কিন্তু তার চলার পথে যদি কঠিন পদার্থের সম্মুখীন হয়, বাধাপ্রাপ্ত হয়, তাহলে নদী সেখান থেকে বেঁকে নতুন পথে চলতে থাকে। এইভাবে যে নদীর সৃষ্টি হয় না, সেটাকেই সাধারণত আঁকা বাঁকা নদী বলে। এটা সমভূমি অঞ্চলে সাধারণত গড়ে ওঠে। এটা তুরস্কের মিয়েন্ডরেস নামে একটা নদী আছে, যে এই নদীর নাম অনুসারে এই আঁকা বাঁকা নদীর নামকরণ করা হয়েছে মেয়েন্ডার। তাহলে আমরা আঁকাবাঁকা নদী বা মেন্ডার সম্পর্কে জানলাম। এরপরে আসো, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ, ল্যান্ডফর্মস, সেটা হচ্ছে নদীর আহ অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুর আকৃতি হ্রদ, যার ইংরেজি কথা আছে অক্সবো লেক। অক্সবো লেক, অশ্ব, আমাদের বুঝতে হবে এই অশ্ব শব্দটার অর্থ কি। অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। আর ক্ষুরাকৃতি, ক্ষুরের আকৃতি বিশিষ্ট, অর্থাৎ ঘোড়ার পায়ের যে ক্ষুর আছে, সেই ক্ষুরের আকৃতি বিশিষ্ট যে হ্রদ, সেই হ্রদটাকেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। হ্রদ মানে আবদ্ধ জলাশয়, এই যে আবদ্ধ, এটাই কিন্তু হ্রদ, এবং এটা আকার ধারণ করেছে অশ্বের বা ঘোড়ার ক্ষুরের মতো। দেখো, বলা হচ্ছে নদীর মধ্য বা নিম্ন গতিতে নদী বাঁক অত্যাধিক বেড়ে গেলে বাঁকের মধ্যবর্তী অংশ মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়ার খুরের মতো যে হ্রদের সৃষ্টি হয়, তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। আমি এখানে দেখো চারটা পর্যায়ে, চারটা কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয়েছে। প্রথমে এটা কি হয়, একটা নদী ছিল স্ট্রেট প্রবাহিত, সোজাসুজি। পরবর্তীতে এখানে এসে এই যে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় এসে কঠিন পথের সম্মুখীন হলে নদী হঠাৎ বেঁকে এইভাবে প্রবাহিত হতে থাকলো দ্বিতীয় পর্যায়ে। এরপরে কি হলো, যে এই যে নদীর যে অবতল ঢাল, এই যে ঢাল, এই ঢালে যাই হোক, এই মধ্যবর্তী অংশে যে বেঁকে গেল নদীটা, পলি সঞ্চয় হয়ে থাকলো। এখানে
পলি সঞ্চয় থাকলো। এই নদীর বাঁকটাও তখন অনেক বড় হয়ে গেছে। এই নদীর বাঁকটা অনেক বড় হয়ে গেছে। পরবর্তী পর্যায়ে এই যে নদীটা প্রবাহিত হচ্ছে, এখানে ক্ষয় হতে হতে এক সময় পরবর্তীতে এই এর সাথে মিলিত হয়ে যাবে। পরবর্তী এই নদীর সঙ্গে গতিপথের সাথে আবার নদী সোজা পথে চলতে থাকবে। তখন দেখা যাবে যে এইটা, এই যে জলাভূমিটা তৈরি হলো, এর এখানে বাঁধ সৃষ্টি হয়ে গেছে এবং এই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং এই যে হ্রদটা সৃষ্টি হয়েছে, এই হ্রদটা কি হয়েছে, ঘোড়ার সেই পায়ের খুরের মতো আকৃতি ধারণ করছে। এই যে জলাভূমি, এটাকে সাধারণত অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। তাহলে আশা করি এটা বুঝতে, এই ছবিটা যদি চিত্রটা 1 2 3 4 নম্বরের চিত্রটা যদি বুঝতে পারো, তাহলে বুঝবে যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কি বোঝায়। এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ যখন পড়বে, চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবে। এরপরে দেখো, এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে আরো কিছু আলোচনা এখানে করি, যে তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বলছে মাঝে মাঝে কোনো কোনো নদীতে অসংখ্য বাঘ দেখা যায়। আগের কথাগুলো, কোনো কোনো সময় এ বাঘ এত বেশি বৃদ্ধি পায় যে দুটি বাঘ নিজেদের খুব কাছাকাছি এসে পড়ে। এরূপ পাশাপাশি অবস্থিত দুটি বাঘ পরস্পরের সন্নিকটে অগ্রসর হলে তাদের মধ্যবর্তী অংশ ক্ষয় হয়ে তারা একত্রে যুক্ত হয়ে পড়ে। তখন নদী সোজা পথে চলতে থাকে, আর পরিত্যক্ত অংশটি নদীঘাট হতে বিচ্ছিন্ন হয়ে হ্রদের আকার ধারণ করে। এরূপ হ্রদগুলো দেখতে অনেকটা অশ্বের খুরের ন্যায় হয় বলে এদেরকে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। বাংলাদেশের পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীতে অসংখ্য অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। এখানে চিত্রটা আবারও বোঝানোর চেষ্টা করি। এটা একটা নদী প্রবাহিত হচ্ছে। নদী প্রবাহিত হওয়ার পথে এখানে কি হয়েছে, যে পথ চলার পথে যদি বাধাপ্রাপ্ত হয় কঠিন পথ দ্বারা, নদী বেঁকে গেছে। বেঁকে যাওয়ার ফলে এর মাঝে যে অংশটা আছে, এখানে পলি সঞ্চয় হচ্ছে। পলি সঞ্চয় এক সময় দেখা গেল এই যে নদীর এই অংশটা ক্ষয়ীভূত হয়ে এই অংশটা মূল নদীর সঙ্গে আবার মিলিত হয়ে গেল। মিলিত হয়ে গেলে এই যে একটা জলাভূমি সেই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে এই যে আকৃতিটা ধারণ করলো, অর্থাৎ এর পার্শ্ববর্তী অঞ্চলে পলি সঞ্চয় হয়ে জল স্থলভাগ হয়ে গেছে, ভূমি হয়ে গেছে। এবং এটা একটা জলাভূমি বা হ্রদ সৃষ্টি হয়েছে। এই হ্রদটা দেখতে অনেকটা ঘোড়ার পায়ের খুরের মতো, সেই জন্য এটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। যাই হোক, আমি অত্যন্ত সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরে আমরা যদি আরেকটা আসি, সেটা হচ্ছে বালুচর। বালুচরটা বলতে আমরা কি বুঝি? দেখো, নদীর ভিতর নুড়ি, কাদা, বালু ইত্যাদি সঞ্চিত হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় তাকে বালুচর, বাংলাদেশ প্রায়ণিত বালুচর দেখা যায়। এখানে দেখো যে নদীর ভিতরে যে নুড়ি, তারপরে কাদা, বালু সঞ্চিত হয়ে এখানে একটা নতুন ভূমিরূপের সৃষ্টি করেছে। নদীর ভিতরে এই যে নুড়ি, কাদা, বালু সঞ্চিত হয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি করেছে, চর সৃষ্টি করেছে। বিশেষ করে এখানে বালুর পরিমাণ বেশি থাকে, বালু সঞ্চয় হয়ে চর সৃষ্টি করে, এই জন্যে এটাকে বালুচর বলা হয়। যাই হোক, বালুচর বলতে কি বোঝায় সেটাও বুঝলাম। এটার একটা ভূমিরূপ সঞ্চয়জাত নদীর। এবার আসো প্রাকৃতিক বাঁধ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাচারাল লেভি যাকে ইংরেজিতে বলা হয়, ন্যাচারাল লেভি। দেখো, ন্যাচারাল লেভিটা কি? প্রাকৃতিক বাঁধ বা ন্যাচারাল লেভি, এই যে এই চিত্রটা এখানে দেখে যাই একটু আলোচনা করার চেষ্টা করি। প্রতি বছর বর্ষাকালে নদীর দুকুল প্লাবিত হয়। এতে নদীর দুদিকে পলি সঞ্চিত হতে হতে নদীর দুকুল উঁচু হয়ে বাঁধের ন্যায় ভূমির সৃষ্টি হয়। প্রকৃতিগতভাবে এ বাঁধের সৃষ্টি হয় বলে একে প্রাকৃতিক বাঁধ বলে।
এক্ষেত্রে চীনের হুয়াংহো, উত্তর আমেরিকার মিসিসিপি নদীর প্রাকৃতিক বাঁধ উল্লেখযোগ্য। তো দেখো, এই একটা নদী, এই একটা নদী, নদী যখন প্রবাহমান থাকে, বর্ষাকালে তার পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়। প্লাবিত হয়ে এখানে আহ পলি সঞ্চিত হয়ে, এখানে যে পদার্থগুলো সঞ্চিত হয়ে নদীর উভয় কূলে একটা বাঁধের সৃষ্টি করে, উঁচু ভূমির সৃষ্টি করে, এটা নদীর উভয় কূলে বাঁধের সৃষ্টি করে। এটা কিন্তু প্রাকৃতিক ভাবে সৃষ্টি সৃষ্টি হয়। এই জন্য একে প্রাকৃতিক বাঁধ হিসাবে চিহ্নিত করা হয়, বা ইংরেজিতে ন্যাচারাল লিভি বলে। ঠিক আছে, ক্লিয়ার, বুঝলাম আমরা তাহলে প্রাকৃতিক বাঁধ বলতে কি বোঝায় সেটা আমরা বুঝলাম। এবার আসো পশ্চাৎ জলাভূমি, যেটাকে আমরা পশ্চাৎ জলাভূমি, সোয়াম্প, ব্যাক সোয়াম্প, জলাভূমি এবং পশ্চাৎ জলাভূমি, এই দুইটা জিনিস বুঝতে হবে। পশ্চাৎ মানে পিছনে, পিছনের জলাভূমি। এখানে একটা নদী, তার পিছনে যে পশ্চাৎ, পিছনে যে ভূমিতে যে একটা আবদ্ধ জলাশয় রয়েছে, জলাভূমি রয়েছে, এটাই কিন্তু পশ্চাৎ জলাভূমি। তাহলে আমরা একটু দেখি ভাষাগতভাবে কি বলা যায়। প্রাকৃতিক বাঁধের পশ্চাৎ দিকে, প্রাকৃতিক বাঁধ আমরা কোথায় পেয়েছিলাম? প্রাকৃতিক বাঁধ হচ্ছে এই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্লাবনের সময় বা বর্ষাকালে পলি সঞ্চিত হয়ে প্রাকৃতিক ভাবে যে বাঁধ সৃষ্টি হয়েছে, সেটাই প্রাকৃতিক বাঁধ। এই প্রাকৃতিক বাঁধের পশ্চাতে, নদীর পশ্চাৎ দিকে, নদীর পিছন দিকে পলি সঞ্চয় ক্রমশ কম হওয়ায় তা নিম্ন ভূমিতে রূপে অবস্থান করে। বর্ষার পর বন্যার পানি সরে গেলে এর নিমিত্ত পানি আবদ্ধ অবস্থায় থেকে যায়। প্রাকৃতিক বাঁধের পশ্চাতে এরূপ জলাবদ্ধ ভূমিকে পশ্চাৎ জলাভূমি বলা হয়। তাহলে আমরা এইটা পেলাম। এটা কি? এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল লেভি। ন্যাচারাল লেভির মাঝখানে এখানে যদি পলি সঞ্চয় কম হয়, তাহলে এখানে একটা গভীর অংশ থাকে, খাত থাকে। এই গভীর খাতে বা গভীর অংশে পানি জমে থাকে। এটাকে কিন্তু যেহেতু এই যে প্রাকৃতিক বাঁধের পিছনে বা প্রাকৃতিক বাঁধের পশ্চাতে এই ভূমিটা, এই জলাভূমিটা সৃষ্টি হয়েছে, এই জন্য একে ব্যাকসম বা পশ্চাৎ জলাভূমি বলা হয়ে থাকে। আসলে ব্যাকসম্প এবং সোয়াম্পের মধ্যে, জলাভূমি পশ্চাৎ জলাভূমির মধ্যে পার্থক্য এটা হচ্ছে প্রাকৃতিক বাঁধের বা ন্যাচারাল লেভির পিছনে এটা সৃষ্টি হয়ে থাকে, এই জন্য একে প্রাকৃতিক বাঁধ বা ন্যাচারাল লেভি বলা হয়ে থাকে। এবার দেখো জলাভূমিটা কি হলো। নদীর, নদী গতি পরিবর্তন করলে প্লাবন ভূমির মধ্যস্থ পরিত্যাগ পথ ধীরে ধীরে ভরাট হয়ে ওঠে, এবং কিন্তু যে সকল স্থান ভরাট হয় না তথায় পানি জমে জলাভূমির সৃষ্টি করে। বলছে নদী তার গতি পরিবর্তন করলে কি হয়, প্লাবিন যে ভূমিগুলো থাকে বা প্লাবন সমভূমি থাকে তার মধ্যবর্তী স্থানে ভরাট হয়ে মাঝে মাঝে কিন্তু ভরাট হয়ে ভূমি সৃষ্টি করে, কিন্তু কিছু কিছু জায়গা এই ভরাট না হয়ে কিন্তু জলাভূমি রূপে থেকে যায়। এটাকেই সাধারণত জলাভূমি বলা হয় বা সোয়াম্প বলা হয়। এটা আর পড়ছি না। যাই হোক, আমি আজকে অনেকগুলো ভূমিরূপ সম্পর্কে আলোচনা করলাম, সঞ্চয়জাত নদীর ভূমিরূপ সম্পর্কে, এবং সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাসটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।